স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে যে যাত্রা গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে। গল্পটি লিখেছে শওকত আলী। এই যাত্রা গল্পটি মূলত লেখা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার, সেই সময়ে মানুষদের মধ্যে যে আতঙ্ক ছিল, প্রাণ নিয়ে পালাবার যে একটা প্রবণতা ছিল, এবং সবাই দেখা যাচ্ছে গল্প পড়লে আমরা দেখবো যে সবাই শহর ছেড়ে পালাচ্ছে, নদী পার হচ্ছে, এবং কেউ কারো কথা শুনছে না, যে যেভাবে পারছে নিজেদেরকে নিয়ে ছুটে পালাচ্ছে। নিজেদেরকে আসলে সবাই নিজেদের প্রতি খুব ফোকাস, কিভাবে এই পাকিস্তানি সেনাদের থেকে জীবন বাঁচানো যায়, নিজের সন্তানকে বাঁচানো যায়, যে যেভাবে যা পারছে তা নিয়ে কিন্তু পালাচ্ছে। এই গল্পটি তাহলে আমরা দেখতে পারবো মূলত মুক্তিযুদ্ধের সময়ের ভীতিকর পরিস্থিতি, এছাড়াও আমরা জানতে পারবো মুক্তিযুদ্ধের সময়কার যে আসলে সে সময় মানুষের যে প্রাণের ভয়টা ছিল। ঠিক আছে, সে সবাই কি করছে, সবাই দেখা যাচ্ছে পালাচ্ছে, এবং কিভাবে একটা নিরাপদ জায়গা পাওয়া যায়। মানুষের অনিশ্চিত জীবন সেখানে খুব স্পষ্ট ভাবে আসলে ফুটে ওঠে। অনিশ্চিত জীবন, ঠিক আছে, আদৌ তো যেখানে যাচ্ছে সেখান থেকে কি সেখানে গিয়ে কি বাঁচতে পারবে, এইরকম একটা আশঙ্কা ছিল। তো চলো আমরা গল্পটা পড়ি। গল্পটা পড়লে আমরা এখান থেকে আসলে অনেক কিছু জানতে পারবো, সেই সময়কার পরিস্থিতিটা আশা করি তোমরা ফিল করতে পারবে। তো চলো শুরু করা যাক। হুড়োহুড়ি পারাপারি করে নৌকায় উঠছে, আস্তে আস্তে ভিড় কইরো না, আর উঠেন না, নাও ডুববো কইলাম। আচ্ছা, হুড়োহুড়ি পারাপারি মানে হচ্ছে তাড়াহুড়ো করে, মানে অনেক ভিড়ের মধ্যে থেকে সবাই পারাপারি করে, মানে হচ্ছে যে যেভাবে পারছে কি করছে, নৌকায় উঠছে, সবাই নদী পার হবে। আস্তে আস্তে ভিড় কইরো না, আর উঠেন না, নাও ডুববো কইলাম। নাও মানে হচ্ছে নৌকা, ঠিক আছে। আচ্ছা, নৌকার যে মাঝি সে সবাইকে বলছে যে ভিড় করবেন না, আস্তে ধীরে উঠেন, এত মানুষ যদি নৌকা ওঠেন তাহলে নৌকা ডুবে যাবে বললাম। কিন্তু কেউ কারো কথা শুনে না। এই মাঝে এদিকে আনো, ধমকে উঠলো কেউ। ওদিকে আরেকটা নৌকা আসছে, ওদিকে যান না ভাই, ধীরে সুস্থে কাজ করুন। আচ্ছা, অনেকেই দেখা যাচ্ছে হুমকি ধামকে দিচ্ছে, এই তুমি আমাকে নাও, এদিকে আসো, কিন্তু আবার এটাও মাঝিরা বলছে যে আরো নৌকা আছে, আপনারা সেদিকে যান, ধীরে সুস্থে উঠেন। আচ্ছা, তারপরে কি হলো, নৌকাটা ডুবো ডুবো অবস্থায় ছাড়লো, মানে এই ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে, অনেক মানুষ নিয়ে যেহেতু নৌকাটা ছেড়েছিল, তাই ডুবে যাচ্ছে এরকম একটা ভাব ছিল। প্রফেসরের স্ত্রী চশমা চোখে, দু চোখে কালি পড়েছে নির্ঘুম রাতের। আচ্ছা, এখানে আমরা সেই নৌকার মধ্যে অনেক মানুষের মধ্যে একজনকে পেলাম, প্রফেসরের স্ত্রী, তার চোখে ছিল চশমা, এবং সেই চোখে কি কালি পড়েছে নির্ঘুম রাতের নিশানা হিসেবে। বাচ্চা দুটো কখন নৌকায় চাপিনি, নৌকার দুলনিতে ডাক ছেড়ে কেঁদে উঠলো। আচ্ছা, তাহলে প্রফেসরের স্ত্রী দুটো বাচ্চা ছিল, তারা কোনোদিন এর আগে নৌকায় উঠেনি, তাই নৌকার যে একটা দোলনি থাকে সেইটাতে কি করে ভয় পেয়ে কেঁদে উঠেছে। এক বুড়ি চিৎকার করতে শুরু করলো, রাখাইল্লা রইয়া গেল, নাও ঘুরাও বাবারা, নাওডারে ঘুরাইতে কও, আমার রাখাইল্লা রইয়া গেল। বুড়ির কথা শোনে না কেউ। আচ্ছা, অনেক যাত্রীর মধ্যে একজন বুড়ি রয়েছে, সেই বুড়ি কি বলছে, রাখাইল্লা। রাখাইল্লা বলতে আসলে এখানে হয়তো বা তার কোনো বাছুর বা এরকম কাউকে বোঝানো হচ্ছে যার নাম রাখাল, সে রয়ে গিয়েছে। সে কি করছে, চিৎকার করে সবাইকে বলছে যে নাও, মানে হচ্ছে কি নৌকাটা ঘুরাতে বলো বাবারা, তোমরা নৌকাটাকে ঘুরাতে বলো, আমার রাখাইলা রয়ে গিয়েছে। কিন্তু বুড়ির কথা কেউ শুনে না। আসলে কেন বা শুনবে, এখন তো নৌকা ঘোরানো সম্ভব হয় না, কারণ সবাই কি প্রাণের ভয়ে পালাচ্ছে। যেখান থেকে আমি প্রাণ ভয়ে পালিয়ে নদীর ওপারে যেতে চাচ্ছি, সেখানে আবার সেই একই জায়গায় কেউ ফিরে যেতে চাইবে না, সেটাই স্বাভাবিক। প্রফেসরের বাচ্চা দুটো কাঁদছে ভয় পেয়ে, তাদের কথাও শুনে না কেউ। পায়ের ব্যথাটা ভয়ানক টনটন করছে এখন। আচ্ছা, এই যে প্রফেসরের বাচ্চা কাঁদছে, বুড়ি চিৎকার করছে, কেউ কারো কথা শুনছে না, এর মধ্যে আরেকজন যাত্রীকে পাবো সেই নৌকায়, তার কি পায়ের ব্যথা ভয়ানক ভাবে টনটন করছে, এতক্ষণ টের পায়নি, এবার পায়ের উপর হাত বোলালো। হাতের ব্যথার জন্য চিন্তা নেই, হাতটা তো কোনো কাজে লাগছে না, পাটা টেনে নিয়ে চলতে হবে, এটাই সমস্যা। আচ্ছা, আরেকজন যাত্রীকে পেলাম, সে হাতে এবং পায়ে দুই জায়গাতেই ব্যথা পেয়েছে, খুব সম্ভবত তার গুলি লেগেছিল। তার হচ্ছে কি কি এতক্ষণ সে টের পায়নি, এখন নৌকায় স্থির হয়ে বসার পর সে সেটা বুঝতে পারছে, তার পায়ের ব্যথাটা বেশ বেড়েছে। আর আরেকটা কথা বলছে যে হাতটা এখন কাজে লাগছে না, পাটাকে টেনে নিয়ে চলতে হবে, কারণ পালাতে গেলে আমাদের তো পা দিয়ে হাঁটতে হবে, দৌড়াতে হবে। তো এই জন্য এখন বলছে পাটাকে টেনে নিয়ে চলতে হবে, হাতের কোনো কাজ আপাতত নেই। আচ্ছা, পিছনে তাকায় না কেউ, অথচ পিছনে পিল পিল করে মানুষ নেমে আসছে নদীর ঘাটে।
কাকুতি মিনতি করছেন নৌকার জন্য। কিন্তু মাত্র কখানি তো নৌকা, মাঝিদের পয়সা চাইতে হয় না, সওয়ারিরাই দাম হাঁকছে, 10 টাকা দেবো, এদিকে আসো। আচ্ছা, কখানি, এই কখানি বলতে বোঝানো হচ্ছে অল্প কিছু, অল্প সংখ্যক নৌকার কথা বলা হচ্ছে। আচ্ছা, মানুষের তুলনায় নৌকার সংখ্যা ছিল কম, অসংখ্য মানুষ, কি একদম পিলপিল করে, একদম পিঁপড়া যেরকম পিলপিল করে দল বেঁধে আসে, সেরকম অসংখ্য মানুষ কি নদীর ঘাটে নেমে এনেছে, কাকুতি মিনতি অনুরোধ করছে তাদেরকে নেবার জন্য নৌকায়, কিন্তু নৌকার সংখ্যা খুবই কম। সওয়ারিরা দাম হাঁকছে, এই সওয়ারি মানে হচ্ছে যাত্রী বা হচ্ছে আরোহী, ঠিক আছে, নৌকার যাত্রী বা আরোহী বলা যায়, ঠিক আছে। তারা কি করছে, বলছে 10 টাকা দিব, এত টাকা দিব, আমাকে নাও। আসলে সেই সময় কিন্তু 1971 সালে 10 টাকা কিন্তু অনেক টাকা। কিন্তু কি হচ্ছে, এই তবে এই হাক ডাক সার মানে হচ্ছে অহেতুক, কারো কথা শোনার জন্য কেউ বসে নেই। স্বেচ্ছাসেবক কয়েকজন 6 তারা মার্কার টুপি মাথায় হাঁকছে, কেউ বেশি পয়সা নিবে না, যার রেট 1 পয়সাও বেশি নয়। আচ্ছা, এই যে স্বেচ্ছাসেবক মানে কি, ভলেন্টারি কেউ কয়েকজন রয়েছে, সেই এই মুক্তিযুদ্ধের সময়, এই বিপদের সময় কয়েকজন ভলেন্টারি গ্রুপ ছিল যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতো, মানে নিজেরা স্বেচ্ছায় কাজ করতো, সেটাকেই ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক বলা হয়। তারা মাথায় কি পরেছে, 6 তারা মার্কার টুপি পরে কি বলছে যে মাঝিদিকে বলছে কেউ যেন বেশি পয়সা না নেয়, যেই রেট সেই পয়সার 1 টাকাও বেশি যাতে কেউ না নেয়। কিন্তু সম্মিলিত শব্দ আর কোলাহল শুধু, কিন্তু সবটা আসলে বৃথা, কেউ কারো কথা শোনার মতো আসলে সেরকম পরিস্থিতি ছিলই না। আচ্ছা, পিছনে তাকায় না কেউ, শুধু অধীর আগ্রহ, নৌকা এখন তীর ছুবে। আচ্ছা, সবাই যে নৌকায় উঠেছিল এই পাশ থেকে ওই পারে গিয়ে পৌঁছাবে, মানে নিরাপদ একটা স্থানের আশায়, সেটাই অপেক্ষায় সবাই ছিল। প্রফেসর গিন্নি কি ভাবছেন যেন, তার হাতে ঘড়ি, বালা, চুড়ি সব একসাথে শোভা পাচ্ছে। আচ্ছা, বোধহয় অনিশ্চিত পথের কথা ভেবে ওই রকম জিনিসপত্র হাতে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছে। অনিশ্চিত পথের কথা, সেই যে প্রফেসর, তার দুটো বাচ্চা এবং বউ, সেই প্রফেসরের বউ, তার হাতে কি ছিল, ঘড়ি, বালা, চুড়ি সব একসাথে ছিল। আমরা যারা মেয়েরা আছে আমরা তারা জানি, সাধারণত যেই হাতে ঘড়ি পরে সেই হাতে কিন্তু চুড়ি পরি না, সেই হাতে চুড়ি পরলে ঘড়িটা মানায় না, বা ঘড়ি পরলে বালা পরলেও কিন্তু সেটা মানায় না। কিন্তু প্রফেসরের স্ত্রী কি হয়েছে, অনিশ্চিত জীবনের কথা ভেবে হয়তো আর কোনোদিন এই জায়গায় তার নিজের বাড়িতে আর পৌঁছাতে পারবে কি পারবে না, সেই অনিশ্চিত পথের কথা ভেবে সবকিছু একসাথে হাতে পরে নিয়েছে, এবং সেই বিষয়টা কিন্তু কি শোভা পাচ্ছে, মানে দেখতে ভালো লাগছে। আচ্ছা, প্রফেসরও সামনের দিকে তাকিয়েছিলেন, এবার ডাইনে বাঁয়ে তাকিয়ে নিলেন একবার, দেখছেন সামনে তীরে অসংখ্য লোক দাঁড়িয়ে, পরিচিত মুখ দেখে কেউ কেউ উদ্বিগ্ন স্বরে স্বজনের খোঁজ করছে। আচ্ছা, তীরে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, যখনই কেউ নতুন কোনো নৌকা গিয়ে ভিড়ছে, সবাই কি তার নিজের আত্মীয় স্বজন শহরে কি অবস্থায় রয়েছে সেটার খোঁজ নেওয়ার জন্য উদ্বিগ্ন রয়েছে। কি বলে জিজ্ঞেস করছে, কেউ বলছে আমার ভাই আনসারকে দেখেননি, ও তো ইসলামপুর ফাঁড়ির পিছনের বাড়িটাতে থাকতো, কেউ তার ভাইয়ের খবর নিচ্ছে। আবার কেউ বলছে আহা, নয়াবাজারের কাঠগোলায় মনোহর থাকে, তারে দেখো নাই, কি সব জ্বালায় দিছে, আহারে। আচ্ছা, কেউ তার আরেকজন ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, মনোহরের কথা, তাকে কি কেউ দেখেছে, সব কি জ্বালিয়ে দিয়েছে, হালারা জানোয়ার নাকি, ঢাহা থুইব না, আল্লাহর বিচার করব, আল্লাহর মাইর দুনিয়ার বাই দেখেন। আচ্ছা, কেউ কেউ আবার গালমন্দ করছে, কেউ কেউ বলছে যে আল্লাহ এদের বিচার করবে। এই ঢাকা মানে হচ্ছে ঢাকা, তার মানে এতক্ষণ আমরা বুঝতে পারলাম সবাই কি ঢাকা শহর ত্যাগ করছে, ঠিক আছে। এই ঢাকাকে জানোয়ার বলতে বোঝানো হচ্ছে পাকিস্তানি সেনাদের কথা। তো তারা কি করছে, তারা ঢাকাটাকে আর রাখবে না, এটাই আসলে বলছে, তারা সব জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে। এবার কি কেউ বলছে শেখ সাহেবের খবর জানেন কিছু, এই শেখ মানে হচ্ছে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু, এই শেখ মানে হচ্ছে শেখ মুজিবুর রহমান, তার কথা বলছে। কারণ কি, আমরা জানি তিনি হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, তো তার খবর সবাই জানতে যাবে, সেই নেতার খবর তো সবাই স্বাভাবিকভাবেই জানতে যাবে, সে এখন কোথায় আছে, জেলে আছে না কি পরিস্থিতিতে আছে, জানতে যাচ্ছে। ছাত্রগুলো সবাইরে নাকি মাইরা ফলাইছে। আচ্ছা, আমরা জানি মুক্তিযুদ্ধের শুরুতে 25শে মার্চে কিন্তু পাক বাহিনীদের প্রথম আক্রমণ ছিল ছাত্র হোস্টেলগুলোতে, তাই না? তো সেটাই কিন্তু বলা হচ্ছে যে ছাত্র শহরের সব ছাত্রদের নাকি মেরে ফেলেছে। সবাই নানান ধরনের খবর জিজ্ঞেস করছে, কত কথা কত জিজ্ঞাসা, কেউ উত্তর দিতে পারে না। হাসানকে জিজ্ঞেস করে প্রফেসর রায়ান বললেন কি ভাই, পারবে তুমি? আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যার হাতে পায়ে ব্যথা ছিল, এই যে হাতে পায়ে ব্যথা, সেই ব্যক্তিটার নাম হচ্ছে হাসান। আচ্ছা, এবং প্রফেসর পরিবারকে দেখছিলাম, সেই প্রফেসরের নাম হচ্ছে রায়হান, ঠিক আছে।
আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সেই প্রফেসর রায়ান সেই হাসানকে জিজ্ঞেস করার পর পরবর্তীতে সে উত্তর দেয়, জি পারবো। হাসান জবাব দেয়, পায়ের জখম বেশি নয়, হাতটা জখম হয়েছে বেশি, সেটা আমরা আগেও পড়েছি, তা হাতের তো কোনো কাজ নেই এখন। আচ্ছা, নৌকা ভিড়তে লাফ দিয়ে নামতে শুরু করলো সবাই, কারো তর সয় না। রায়হান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, পারবে নামতে? কারণ কি, সবাই তীরে আসার আগে লাফিয়ে লাফিয়ে নামা শুরু করে দিয়েছে, যেহেতু রায়হানের স্ত্রী প্রফেসরের স্ত্রী, তারা তো আসলে এভাবে নামতে পারবে না, তার উপর মহিলা, সাথে বাচ্চা, সেজন্য জিজ্ঞেস করলো যে পারবে কিনা। স্ত্রী কিছু বললেন না, পা নামিয়ে দিলেন পানিতে। প্রায় হাঁটু পর্যন্ত উঠে গেল কাপড়, নিচের দিকে বুঝি বা কিছুটা ভিজলো। একটি বাচ্চাকে কোলে নিলেন, তারপর উঠে গেলেন তীরে। পিছনে আরেকটি বাচ্চাকে নিয়ে প্রফেসর রায়হান, হাঁটু পর্যন্ত প্যান্ট ভেজা। হাসান পিছনে ফিরে তাকিয়ে দেখলো পরের নৌকায় 3টি মেয়ে, ওর মধ্যে একজনকে চিনলো, ইউনিভার্সিটির মেয়ে সহপাঠী। আচ্ছা, আর বাকি দুজন কে জানে, হয়তো ইউনিভার্সিটিরই। সবার চোখে শূন্য দৃষ্টি। রাখালের মা কখন নৌকা থেকে নেমে গেছে কারো চোখে পড়েনি। আচ্ছা, এই হাসানদের নৌকার পরে কি হলো, আরো 2টা নৌকা আসছে, ঠিক আছে। পরের নৌকায় আরো একটা নৌকা আসছে, পরের নৌকায় দেখা গেল 3টা মেয়ে আছে, সেই 3টা মেয়ের মধ্যে একজনকে হাসান চিনে, সেটা তার সহপাঠী, ঠিক আছে, এবং বাকি দুজনকে সে চিনে না, সে ধারণা করছে হয়তো ইউনিভার্সিটিরই। এবং এর মধ্যে কি হচ্ছে, সেই যে রাখালের মা, সে যে একজন বুড়ি উঠেছিল, তার রাখাল রয়ে গিয়েছে বলে চিৎকার করছিল, সেই রাখালের মা কখন নেমে গিয়েছে কেউ দেখেনি, কারো চোখে পড়েনি। পাড়ে আসার পরে সবাই কিন্তু জিজ্ঞেস করছে, কোথা থেকে আসছেন ভাই, রাজারবাগ, কি খবর ঢাকার? আচ্ছা, শান্তিনগর এলাকা কি এফেক্টেড? মানে ঢাকার বিভিন্ন জায়গার কথা মানুষজন জিজ্ঞেস করছে। কোন জায়গা এফেক্টেড নয়? কত লোক মেরেছে? যাকে প্রশ্ন করা হয় সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। আসলে তখন সবার যে মনের পরিস্থিতি, সবাই যেভাবে আসলে পালাচ্ছে, যেভাবে আসলে ফিরে আসছে ঢাকা শহর ত্যাগ করে, তখন আসলে কেউ এই ধরনের মানে সবার কাছে এই প্রশ্নগুলো তখন অহেতুক, ঠিক আছে। এই ধরনের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করছে না। অন্য লোক দাঁত মুখ খিচিয়ে উঠে, জান মিয়া দেখা হেন, মস্করা করতে আইছেন মানে কেউ কেউ রেগেও যাচ্ছে যে আমাদেরকে জিজ্ঞেস না করে গিয়ে দেখে আসেন। স্বাভাবিক, এরকম পরিস্থিতিতে কেউ কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে পারবে না, সেটাই স্বাভাবিক। কেউ বলে বলা যায় না, 5,000 হতে পারে, 10,000, 15,000, সব রকম হতে পারে। অনেক সংখ্যক আসলে মানুষ মারা গিয়েছে, কারো খবর নেই, এরকম একটা পরিস্থিতিতে তারা ঢাকা ছেড়ে এসেছে। আচ্ছা স্যার, আপনি? ছাত্র দেখতে পেয়ে রায়হানের মুখে প্রথম হাসি ফোটে। আচ্ছা, সেই যে প্রফেসর রায়ান এই পারে এসে তার পরিচিত একজন ছাত্রকে দেখতে পায়। এদিকে কোথায় যাবেন, কোনো আত্মীয় আছে এদিকে? বড় বাচ্চাটিকে কোলে তুলতেই বলে ওঠে, এ কি স্যার, এর গায়ে যে জ্বর। বিনু মৃদু গলায় জানালো, হ্যাঁ ভাই, দুজনেরই জ্বর, তবু ওদের যে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি তাই ভাগ্যে। আচ্ছা, এপারে আসার সাথে সাথে রায়হান তার একজন ছাত্রর দেখা পেল, এবং ছাত্র যখন সেই প্রফেসরের বড় বাচ্চাটাকে কোলে নিল, সে দেখতে পেলো তার গায়ে জ্বর। তখন প্রফেসরের স্ত্রী, যার নাম হচ্ছে, আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে তার নাম হচ্ছে বিনু, সে বললো যে তার 2টা বাচ্চারই গায়ে জ্বর, কিন্তু সেটা আসলে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তাদেরকে বাঁচিয়ে যে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে বড় বিষয়। তখন সেই ছেলেটা কি বললো, সেই ছাত্র বললো, ভাববেন না ভাবি, ছেলেটি আশ্বাস দিতে চায়, বলে এখানে আর কোনো ভয় নেই, এপারে ওরা আসতে সাহস পাবে না। এই ওরাটা কারা? এই ওরা হচ্ছে পাকিস্তানি সেনারা, ঠিক আছে, পাকিস্তানি সেনা বা বাহিনীরা, ঠিক আছে, তারা আর এপারে আসতে সাহস পাবে না, আমরা প্রিপেয়ার্ড। হাত তুলে দেখায় ছেলেটি চারদিকে। রায়হান দেখেন, বিনু দেখেন, দেখেন, কিছু বলেন না, দেন হাসি ফুটে দুইজনেরই। সে প্রফেসর এবং প্রফেসরের স্ত্রী দুজনই কি দেখে যে আসলে ওরা কিরকম প্রিপারেশন নিয়েছে। হাসানেরও হাসি পায়। শটগান কয়েকটা আর গোটা 303 রাইফেল নিয়ে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে আম গাছ তলায়। আচ্ছা, শটগান ছিল এবং গোটা 3 কি ছিল, 303 রাইফেল নিয়ে দাঁড়িয়ে ছিল কোথায়? আম গাছের তলায়। কয়েকজন হাতে শুধুই বাঁশের লাঠি। হাসি পায় শুধু, কোনো মন্তব্য করে না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। শুরুতে যে দেখছিলাম সবাই তাড়াহুড়ো করে, হুড়োহুড়ি করে যে নৌকা এসেছিল, সেই নৌকা এসে তীরে এই পারের তীরে এসে ভিড়েছে, এবং অনেকেই বিভিন্ন রকমের খোঁজ খবর নিচ্ছে তাদের কাছ থেকে। এবং আমরা একটা পরিবারের গল্প দিয়ে আসলে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছি। সেই প্রফেসর রায়ান পরিবারের মধ্যে এপারে আসার পর সে তার একজন ছাত্রকে পেয়েছে, তার সাথেই কিন্তু নানান বিষয়ে কথা হচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে পরের নৌকা দুটো এসে পৌঁছেছে, নেমে আসছে মানুষ।
ওই দেখো ওপারের একটা নৌকা কাত হয়ে উল্টে গেল এবারে, মানে এত মানুষ উঠেছে কি হয়েছে, কাত হয়ে নৌকা উল্টে গেল। বুড়িগঙ্গা এখন এখন ধীর স্রোত। আচ্ছা, আমরা জানি ঢাকা বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত এবং সবাইকে এই বুড়িগঙ্গা নদী পার হচ্ছিল, তাই না? যেটা শুরু থেকে আমরা বুঝে আসছিলাম, এবার স্পষ্ট সেটা লেখা আমরা পেলাম। মরা খালে সবুজ রঙের পানি, গালাগাল দিচ্ছে একজন। হুড়মুড় করে দুটি তরুণ নৌকা থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে, মুখে বলছে চিন্তা নাই, খালি ঢাকা শহর অগহাতে, এদিকে চিটাগাং খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে, আমগো যাইতে দেন, রাস্তা ছাড়েন। মানে কয়েকটা ছেলে কি বলছে যে শুধু ঢাকা, কেবল ঢাকা শহরটাই কি ওই পাকিস্তানি সেনাদের হাতে, এদিকে চিটাগাং খুলনা এসব জেলা কি স্বাধীন হয়ে গিয়েছে, এই ব্যাপারটা তারা আশ্বস্ত করছে। আচ্ছা, ছেলে দুটি পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, একজনের গলায় লাল রুমাল বাঁধা, কোমরে গুলির বেল্ট। আচ্ছা, সেই যে রাইফেল ছিল, রাইফেলের সেই গুলির বেল্ট, সেখানে কমলা রঙের এলি কোম্পানির কার্টিজ ভর্তি। আচ্ছা, হাতে একনলা বন্দুক, বন্দুকের বেল্ট নেই। আচ্ছা, বন্দুকের যে ঝুলিয়ে রাখার জন্য যে বেল্ট, সেই বেল্টটি ছিল না, একটি সরু দড়ি দিয়ে বাঁধা, পান চিবোচ্ছে দুইজনে। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আকারে তোমাদের মূল্যায়নে থাকতে পারে, একটু খেয়াল করে পড়বে এবং সেগুলো দাগিয়ে রাখবে। আজগর ওদের দিকে তাকিয়ে রায়হানকে বলে, দেখছেন তো স্যার, চারদিক থেকে আসছে এরা, সব জমা হচ্ছে এই পারে। আচ্ছা, রায়হান যে ছাত্র দেখা পেয়েছিল সেই ছাত্রর নাম ছিল আজগর, ঠিক আছে। খাড়া পার উঠতে কষ্ট হয়, হাতে প্লাস্টিকের ব্যাগটা এখনই ভারী লাগছে। বিনুর কষ্ট হচ্ছে শুধু স্যান্ডেল জোড়া হাতে, কিন্তু তবু কষ্ট হচ্ছে। আচ্ছা, নদীর পাড়টা ছিল খাড়া, সেটা বেয়ে উপরে উঠতে হচ্ছে। রায়হানের ইচ্ছে হয় গিয়ে হাতটা ধরেন, কিন্তু পারেন না, মানে স্ত্রীর হাতটা ধরতে ইচ্ছে করেছিল। ওদিকে তরতর করে অন্যান্য মেয়ে পুরুষ পাড়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। একটা তরুণী মেয়ে ওড়না গলায় ঝোলানো, নিচ থেকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে হাসি মুখে একটি তরুণকে ডাকছে। আচ্ছা, যে যার মতো তাড়াতাড়ি করে নৌকার পাড়ে উঠে চলে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। পার বেয়ে উপরে উঠতে বাচ্চা দুটির পা পিছলে যেতে চায়, পুরোনো কেডসের তলার রাবারের ভোঁতা খাঁজে ভেজা বালে আটকাতে পারে না। আচ্ছা, অনেকদিন যখন আমরা কেডস জুতো পরি তখন কি হয়, যে খাঁজগুলা কিন্তু কি হয়ে আসে, ক্ষয় হয়ে আসে, তাই না? ওই খাঁজের ধারালো ভাবটা আর থাকে না, তখন কি অনেকটা ভোঁতা হয়ে আসে বিষয়টা। সেটাই বলছে যে বাচ্চা দুটো আসলে কষ্ট হচ্ছে, কারণ কি ভোঁতা খাঁজে ভেজা বালে আটকাতে পারছে না। যদি নতুন হতো তাহলে সহজেই আটকে যেত, জুতা জোড়া যদি নতুন হতো। অবশ্য আজগর শক্ত হাতে ওদের ধরে আছে। আজগর হচ্ছে সেই ছাত্র। রায়হান পিছনে আরেকবার তাকিয়ে নিলেন। আহা, ছেলেটির বড় কষ্ট হচ্ছে বোধহয়, দেখা গেল বা পায়ে ভর দিতে পারছে না। এই যে এই ছেলেটাকে, হাসান, সেই ছেলেটা বা পায়ে ভর দিতে পারছে না, বা পায়ে তার সম্ভবত গুলি লেগেছে। একটি মেয়ের সঙ্গে কি যেন কথা হলো, বাকি মেয়ে দুটি এতক্ষণ উপরে উঠে এসেছে। একটি মেয়ে বলতে হয়তো সেই যে তার পরিচিত ইউনিভার্সিটির সহপাঠী, তার কথা বোঝানো হয়েছে এখানে। ওদিকে উত্তরের শহরে আকাশে এখনো ধোঁয়ার কুণ্ডলী, ডাইন থেকে বায়ে গোনা যাচ্ছে আজ, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, ওই যে আরেকটা, এদিকে বায়ে আবারও আরেকটা আরম্ভ হচ্ছে, তবু গোনা যায়। গতকাল গোনা যেত না, আহা ছেলেটি পড়ে যাবে না তো? মানে হচ্ছে শহরের, দূর থেকে শহরের যে খারাপ পরিস্থিতি সেটাই আসলে এখানে বলা হচ্ছে। সেখানে কি হচ্ছে, ধোঁয়ার কুণ্ডলী, এই মানে বিভিন্ন জায়গায় আগুন লাগছে, সেটাই মানে গোনা যাচ্ছে। আজগর এগিয়ে যেতে ডান হাত বাড়িয়ে হাসান তাকে ধরলো, ধরে নিজের পতন সামলানো, মানে একটু হলে পড়ে যেত, পতন মানে হচ্ছে পড়ে যাওয়া, পড়ে যাওয়া, ঠিক আছে, পড়ে যেত সেটা সামনে নিল, কোন রকম হাঁপাতে হাঁপাতে বললো, একটু ধরুন ভাই। এখানে মানুষকে মানুষ উদার সাহায্য করছে, কিন্তু একটু দূরে নদীর ওপারে কারো দিকে ফিরে তাকাবার অবকাশ নেই কারো। আচ্ছা, ওই পারে ঠিক উল্টা ঘটনাটা এখানে ঘটছে। ওই পারে কি সবাই ছিল ভীতিগ্রস্ত, আতঙ্কিত ছিল, তাই না? সেজন্য কিন্তু যে যার মতো প্রাণ নিয়ে পালাচ্ছিল, নৌকায় তাড়াহুড়ো করে উঠতে চাচ্ছিল, সবাই পালাতে চাচ্ছিল। সেই জন্য কেউ কারোর কথা শোনার মতো অবস্থা ছিল না। কিন্তু এপারে যখন সবাই একটু স্বস্তি পেল, যখন একটু আশ্বস্ত হলো যে এপারে আসলে ভয় নেই, তখনই কি করছে, সবাই সবার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, অন্তত গতকালও ছিল না, এখনো থেকে থেকে রাইফেলের শব্দ শোনা যাচ্ছে, গ্রেনেড ফাটছে কোথাও কোথাও। আচ্ছা, এটা শহরের কথা বলছে, শহরের থেকে এখন এই শব্দ পাওয়া যাচ্ছে। ওই ধোঁয়ার কুণ্ডলীগুলো প্রত্যেকটা জ্বলে ওঠার সময় মেশিন গানের গুলি চলছে, গ্রেনেড ফাটছে। গতকাল ওই কাণ্ড যে কত হয়েছে কেউ হিসাব রাখেনি, আজও কি রাখা হচ্ছে কে জানে। মানে ঢাকার যে বাজে পরিস্থিতি সেটাই আসলে এখানে বোঝানো হচ্ছে। হাসান বুক ভরে নিঃশ্বাস নেয় উঁচু পাড়ের উপর দাঁড়িয়ে। এমনিতেই ইচ্ছে করছে না হাত পা নাড়তে। লালবাগ থেকে বেরোবার সময় তখন
আহ বেরোবার সময় তপন আর কায়সার বলে দিয়েছিল খবরদার কোথাও থামবি না, 10-15 মাইল ইন্টেরিয়ারে গিয়ে তবে অন্য কথা, নদীর ওপারে শালারা হামলা করবে। আচ্ছা, তার মানে হাসান এসেছে কি ঢাকার লালবাগ এলাকা থেকে। তখন বেরোবার সময় তার সঙ্গী সাথী তপন এবং কায়সা এই দুজন বলেছিল কোথাও যাতে না থামে, অন্তত 10-15 মাইল না যাওয়া অব্দি। আচ্ছা, কারণ কি এই শালারা মানে পাকিস্তানি সেনারা যে কোনো নদীর ওই পারেও হামলা করতে পারে সে সম্ভাবনা ছিল। হাসান হঠাৎ ভাবলো একটু পানি পেলে হতো, মুখটা তেতো তেতো লাগছে, বোধহয় জ্বরটা আবার আসছে। ডক্টর মজুমদার বলে দিয়েছিলেন জ্বর আবার আসতে পারে, ব্যথাটাও বাড়বে, তবে ঘাবড়াবেন না। আর হ্যাঁ, ব্যান্ডেজটা ভেজাবেন না, রোজ 4টে করে কম্বায়োটিক নিবেন। আচ্ছা, হাসানের মুখটা তেতো লাগছে কারণ তার হয়তো জ্বর আসছে, এর আগেও জ্বর এসেছিল এবং তিনি যে ডাক্তার দেখিয়েছিলেন ডক্টর মজুমদার সেও বলেছিল যে জ্বর আসার সম্ভাবনা আছে, তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক মতো ওষুধ নিতে হবে। কম্বিওটিক হচ্ছে একটা ওষুধের নাম, ঠিক আছে? ওষুধটা ঠিক মতো নিতে হবে এবং কি ব্যান্ডেজ করা আছে হাতে পায়ে সেটা ভেজানো যাবে না। রায়হান পাড়ের উপরে দাঁড়িয়ে কেমন দিশেহারা বোধ করছে, কিছু বুঝছেন না কি করবেন। রাস্তা অবশ্য একটাই, কিন্তু রাস্তায় ভিড় বলে মানুষ উপচে পড়ছে মাঠে, বাড়ি ঘরের ফাঁকে ফাঁকে উজিয়ে চলছে সবাই। মানে যে যেদিকে, মানে উজিয়ে চলছে বলতে যে যেদিকে রাস্তা পাচ্ছে সে সেদিকেই হাঁটা শুরু করেছে। এই গায়ে গায়ে লাগা ঠেলাঠেলি ভিড়ের রাস্তায় গাড়ি ঘোড়া চলবার কোনো সম্ভাবনা নেই, মানে এত মানুষ, এত মানুষের ভিড়, সেখানে কি গাড়ি চলার কোনো ব্যবস্থাই আসলে নেই। তবু শোনা গিয়েছিল বাস পাওয়া যাবে, এখন শুনলো বাসও আর চলছে না। এত মানুষ আসলে মানে শহর ছেড়ে উপচে পড়েছে যে এখানে আসলে গাড়ি চলার মতো অবস্থা নাই। মানুষের ভিড়েই আসলে এখানে বলা যায় জ্যাম লেগে গেছে, এমন একটা অবস্থা। মিনু তখন প্রায় ভেঙে পড়েন, একরকম ফুপিয়ে ওঠেন হতাশায়। স্বামীর কাছে অনুযোগ জানান, তোমার কি মাথা খারাপ? এভাবে যাওয়া সম্ভব? অসুস্থ ছেলেদের নিয়ে কেমন করে হাঁটবো? হেঁটে কোথায় যাব? আচ্ছা, স্বাভাবিকভাবে এখানে তার পরিচিত কেউ নেই, তারা জীবনের ভয়ে পালাচ্ছে, ঢাকা শহর ছেড়ে এসেছে। তারা এখন এমনকি তাদের সন্তানরাও অসুস্থ। তাই সে অনেকটা হতাশায় পড়ে গিয়েছে, স্বামীর কাছে বলছে কিভাবে হেঁটে এত রাস্তা যাওয়া যায়, সেটা কি সম্ভব কিনা। তাহলে রায়হান প্রশ্ন করেন ফিরে যাবে? ফিরলে চলো ফিরে যাই। আচ্ছা, ফিরে যাওয়াটাও কি আসলে সম্ভব? শহরে ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। এটা চিন্তা করে বিনু কি বলবেন, শুধু ডাক ছেড়ে কেঁদে উঠতে ইচ্ছে করছে তার। তখনকার সময় আসলে একটা মানুষের পরিস্থিতি কিরকম হতে পারে এবং তার মনের পরিস্থিতি কিরকম হতে পারে আসলে সে সময় না থাকলে সেটা বোঝা সত্যি খুব মুশকিল। নদীর ওপারে তাকালে বুকের ভেতরকার দম বন্ধ হয়ে আসতে চায়, কেমন একটা ভয়ানক কষ্ট হয়, ফেরার কোনো পথ নেই। একটা লোকও ফিরে যাচ্ছে না, শহরমুখো একটি লোকও নেই, শুধু আসছে, খুব স্বাভাবিক, সেখানে ফিরে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। ঘর বাড়ি দালান কোঠা ফাঁক ফোকর দিয়ে গলে গলে পড়ছে মানুষ, পিল পিল করে ছুটে আসছে চারদিক থেকে। নদীর জলসীমায় এসে দাঁড়াচ্ছে, নদী দূর দিয়ে বাঁক নিয়েছে, আর মানুষের একটা স্রোতও যেন অমনি একটা বাঁক নিয়েছে। নদীর যেরকম একটা বাঁক থাকে, নদীর যেরকম হচ্ছে গিয়ে আঁকা বাঁকা, সেরকম মানুষের স্রোতটা সেরকম নদীর মতো বাঁক নিয়ে কি করছে, চলছে, সেটা আসলে এখানে বোঝানো হচ্ছে। এরপরে দেখো কি বলেছে, আজগর একটা লাঠি নিয়ে এলো, দেখুন এতে হবে কিনা। হাসান লাঠি পেয়ে খুশি, হবে, এতেই হবে। যখন ছেলেটির উপকার করতে পেরে আজগর গর্ববোধ করে। আচ্ছা, যেহেতু হাসান হাঁটতে পারছিল না, হাতে পায়ে ব্যথা, তার জ্বর আসছিল, তখন কি করলো, তার জন্য একটা লাঠিতে ভর দিয়ে হাঁটা তার জন্য সুবিধাজনক ভেবে আজগর তার জন্য একটা লাঠি নিয়ে আসলো, এবং এই যে সে একজন কাউকে উপকার করতে পেরেছে সেজন্য নিজে সে গর্ববোধ করছে। এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে আজগর কেন গর্ববোধ করছিল, তখন তোমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। তারপর সে নিজের শিক্ষকের দিকে মনোযোগ দিল, মানে রায়হান সাহেবের দিকে। খোঁজ নিয়ে এসে জানালো, না স্যার, গাড়ির কোনো ব্যবস্থা হবে না। আর অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি থেকে যান এখানে, এদিকে ভয়ের কিছু নেই। নদী পার হয়ে এদিকে আর্মি আসবে না, সবাই তো এদিকে, ছাত্র নেতারাও সবাই এসে আছেন আমাদের পাড়ায়। আর ওই যে ওই পাড়াটা দেখছেন, ওই যে তাল গাছ কয়টা, ওই পাড়ায় ইউনিভার্সিটির প্রফেসররা আছেন। এখানে দুদিন থাকুন, তারপর কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তেমন দেখলে নৌকা ভাড়া করে দেব, নিরাপদ জায়গায় চলে যাবেন। আর অবস্থা খারাপ হলে কেই বা এখানে পড়ে থাকবে বলুন। মানে সে আসলে রায়হান এবং রায়হান সাহেবের স্ত্রী যেরকম ভয় পাচ্ছিল যে এখন তারা কি করবে, সেখানে আজগর এসে তাদেরকে আশ্বাস দিল যে এখানে আপাতত আপনারা চাইলে থাকতে পারেন, ঠিক আছে? অবস্থা খারাপ হলে তো এখানে কেউই থাকবে না, তো সবাই একসাথেই আমরা পালাতে পারবো, সেরকম একটা আশ্বস্ত তাদেরকে দেওয়া হলো। হাসানের কথা শুনতে পায় না আজগর, হাসান থেকে থেকেই শুধু হচ্ছে এদিকে চায়ের দোকান নেই,
চায়ের দোকানটা কোন দিকে ভাই? আচ্ছা, সে চা খেতে চাইছে, পানি খেতে চাইছে, এরকম একটা ব্যাপার শুরুতে আমরা দেখেছিলাম। তো আজগর নিজে খুব অসুস্থ বোধ করছে বলে আসলে কোনো কথা তার কানে যাচ্ছে না। বিনু তখন দেখছে এক ভদ্রলোক মস্ত মস্ত দুইটি সুটকেস নামাচ্ছে নৌকা থেকে। ওদিকে আরেকটা নৌকা এসে গেল, ভদ্র মহিলার হাতে একটি মুরগি, বোধহয় ওইটাই হাতের কাছে পেয়েছে বাড়ি থেকে বেরোবার সময়। মানে কে কি নিয়ে আসছে সেটা আসলে লক্ষ্য করছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে যা পারছে তাই নিয়ে আসছে। কেউ দুটো সুটকেস ভর্তি জিনিসপত্র নিয়ে আসছে, কেউ কেবল একটা মুরগি হাতে করে চলে আসছে। রায়হান মনস্থির করতে পারেন না। মনে পড়ছে বাড়ি থেকে বেরোবার মুহূর্তে এক ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল। সে জানিয়েছিল যেদিকেই যেদিক দিয়েই যান নদীটা পার হয়ে অত্যন্ত চলে যাবেন, যতদূর পারেন ইন্টেরিয়রে চলে যাবেন। আমরা নদীর ওপার থেকে একবার শেষ চেষ্টা করে দেখব। আচ্ছা, ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতর দিক, মানে এই ভিতর দিক, শহরের ভিতর দিকটা ছেড়ে যেন অনেক দূরে চলে যায়। সেজন্যই আসলে রায়হান মনস্থির করতে পারছিল না। তার ছাত্ররা বলেছে নদীর এই পার থেকে আরেকবার হামলা করে দেখবে, শেষ চেষ্টা করে দেখবে সেনাবাহিনীদের উপর। এই জন্যই সে আসলে মানে মনস্থির করতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছিল না। ভিড় ক্রমশ বাড়ছে পাড়ের উপর, দাঁড়াবার জায়গাটুকুও থাকছে না। সরতে সরতে রাস্তায় এসে পড়েছে সবাই, এবং সেখানে আরেকটি স্রোত। ওই অবস্থাতেই একসময় হাঁটতে শুরু করেছে রায়হান, সেই সঙ্গে বিনু এবং ছেলে দুটো। মানে এত স্রোত, আসলে বসার মতো অবস্থা নেই, স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে নিজেরাও হাঁটতে শুরু করে দিয়েছে। আজগরও হাঁটছে সঙ্গে সঙ্গে, বোঝাচ্ছে চলুন ভাবি কিছুক্ষণের জন্য হলে বিশ্রাম নেবেন, কিছু মুখে দিয়ে তারপর না হয় রওনা দিবেন। তো তার সেই ছাত্র আজগরও সাথে সাথে তাদের সাথে যাচ্ছে। এখানে আসলে সংক্ষিপ্ত যাত্রা যে কাব্যটি রয়েছে তার থেকে আসলে সংক্ষিপ্ত ভাবে এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে আসলে মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি বোঝানো হয়েছে। ঠিক আছে, যাত্রা উপন্যাস থেকে এই ছিল সংক্ষিপ্ত রূপ। এখানে আসলে আমরা অনেকগুলো চরিত্র পেয়েছি। তার মধ্যে হচ্ছে রায়হান, রায়হানের স্ত্রী বিনু, এবং রায়হান হচ্ছে একজন প্রফেসর। একটা ছেলে পেয়েছিলাম যার নাম হচ্ছে হাসান। ঠিক আছে, আজগর রায়হানের ছাত্র। ঠিক আছে, এই চরিত্রগুলো নিয়ে কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন হতে পারে। এছাড়া তাদের দুটি বাচ্চা ছিল তাদের সাথে। ঠিক আছে, এছাড়া আরো নানান ধরনের ছোটখাটো চরিত্র আমরা পাই গল্প সাজানোর প্রেক্ষিতে, সেগুলো কিন্তু এখানে বেশ ভূমিকা পালন করে। যেমন একজন বুড়ি ছিল, সেই বুড়ি চরিত্রটার কথাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ছিল। তো এই ছিল আমাদের যাত্রা গল্পটাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কোনো যদি তারপর সমস্যা থেকে থাকে তোমরা চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারো আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজে, অথবা আমাদের ওয়াইস পয়েন্টের গ্রুপে পোস্ট করেও সেটা কোনো প্রশ্ন থাকলে তা জানতে চাইতে পারো। এমনকি এই ভিডিওর কমেন্ট বক্সেও সেখানে যা তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের জন্য অনেক অপশন রয়েছে। আমরা তোমাদের সমস্যা নিয়ে একটা আলাদা ক্লাস করাবো, যেখানে সেই এই সমস্যার ব্যাপারে আলোচনা হবে। তো এই ছিল যাত্রা গল্পের বিস্তারিত কথা। আশা করি তোমরা খুব সহজেই এবার গল্পটি বুঝতে পারবে। সেই অনুযায়ী তোমরা যে কোনো ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে তোমাদের মূল্যায়নে। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আবারও আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। তোমাদের প্রশ্ন থাকলে আমাদের কাছে তা জানতে চাইবে। ধন্যবাদ সবাইকে।